বলতেই হয়। ঠাট্টা দলে সেটা হচ্ছে যে তাহলে শেখ হাসিনাকে নিয়ে আসেন। সমস্যার সমাধান করে দিবে। যদি না পারেন তাহলে তো সেটা তো ইয়ে না। এটা তো নাম্বারে আছে। আপনি যদি বিপিডিবির ওয়েবসাইটে যান সেখানে দেখবেন উৎপাদন সক্ষমতা কত। কিন্তু আমার পকেটের টাকা বা আমার তেল কেনার সামর্থ্য আছে কিনা সেটা দেখতে হবে। তো এই তেল কেনার সামর্থ্যের সাথে আপনার ওই আ কি বলে পাওয়ার ফেইলিউর কে একসাথে করার কোনো মানে দেখি না। পাওয়ারের এনাফ ক্যাপাসিটি তৈরি করে দিয়েছিল আ বিগত সরকার। এখন সেটাকে ইউটিলাইজেশন করতে হবে। কিভাবে করবে সেটা তো আর এখন তার মানে হচ্ছে তাহলে আপনি আ আ আবার এটা হয়তো একটু বেশি আমি রাজনৈতিক ইয়েতে তারপরেও বলতেই হয়। ঠাট্টা দলে সেটা হচ্ছে যে তাহলে শেখ হাসিনাকে নিয়ে আসেন। সমস্যার সমাধান করে দিবে। যদি না পারেন তাহলে তো সেটা তো ইয়ে না। এটা তো নাম্বারে আছে। আপনি যদি বিপিডিবির ওয়েবসাইটে যান সেখানে দেখবেন উৎপাদন সক্ষমতা কত। হ্যাঁ? তো তাহলে আপনার উৎপাদন বাড়ছে না কেন? সেটা তো নির্ভর করবে হচ্ছে যে আপনি তেল দিয়েছেন কিনা এবং তেল কিনেছেন কিনা। এখন তেল কেনা যেটা আপনার দরকার, সেই জায়গায় আপনাকে যেমন ধরেন এখন হিসাব করতে হবে যেমন আপনার কাছে ৫ টা গাড়ি আছে। এর ভিতরে কোনটা কম সাশ্রয়ী এবং কোনটা মানে আপনার যেটাকে আমরা মেরিট ডিসপ্যাচ বলে হিসেবে পরিচিত ইয়েতে আ আপনার বিদ্যুৎ সেক্টরে। সো মেরিট ডিসপ্যাচ হচ্ছে যে যেটা এফিশিয়েন্ট এবং লিস্ট কস্টলি। তো সেটাকে আপনি সিনার্জাইজ করলেই তো হয়ে যায়। হ্যাঁ? এবং আমার ধারণা এইটাকে যদি স্পেশাল একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়, সেটা যেমন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল। একবার আমরা বিদেশে আসলাম, এসে শুনলাম যে প্রায় ১,৫০০ মেগাওয়াট ইলেকট্রিসিটির ঘাটতি হয়েছে। হ্যাঁ? তো এরকম হঠাৎ করে এইটা কোত্থেকে হলো? তো আমি আসার পরপরই আমরা সবাই বসেছিলাম। বসার পরে তারপরে কিন্তু একটা উপায় বের হয়েছে এবং তার ১ দিন পরেই কিন্তু আবার আমরা পূর্বের অবস্থায় ফেরত গিয়েছি। আমি তো রাজনৈতিক আ সাইডটা বুঝি না। তবে যেটা মানে সত্যি অর্থ সেটা বুঝি। আ এখন আপনি যেটা বলেছিলেন যে আওয়ামী লীগ সরকার বা আ আ মানে ২০০৯ সালে যখন ক্ষমতায় আসে তখন উৎপাদন ছিল হলো ৩,৫০০ মেগাওয়াট। তখন আমাদের মানে প্রত্যক্ষ ঘাটতি ছিল ২,০০০ মেগাওয়াটের মতো। একদম মানে যেটার অ্যাকচুয়ালি উৎপাদন করার ক্ষমতাই ছিল না। হুম। আর এখন যেটা পরিস্থিতি আছে সেটা হচ্ছে যে উৎপাদন ক্ষমতা আছে, উৎপাদন করা যাচ্ছে না। হ্যাঁ? সো আওয়ামী লীগের সময় বা সেই সময় কি হয়েছে সেটা সময় ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে। ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে কোনো এককভাবে না। যেমন ধরেন গ্যাস, কয়লা, তারপরে তরলীকৃত বা ফার্নেস অয়েল, ডিজেল এবং এর সঙ্গে সকল প্রচেষ্টা করা হয়েছিল রিনিউয়েবল এনার্জি কে প্রমোট করার জন্য। আর আমাদের দেশে হাইড্রো ইলেকট্রিসিটির সামান্য একটা কাপ্তাইতে আছে। আর যেহেতু আমাদের এটা সমতল ভূমি এখানে হাইড্রো ইলেকট্রিসিটি করার কোনো সুযোগ নেই। তো তাহলে আমাদের নিজস্ব উৎপাদন সক্ষমতা যেটা আছে সেটাকে ব্যবহার যদি তৈরি করতে হয় তাহলে কিন্তু মূলত আমাদের আমদানিকৃত তেল বা গ্যা গ্যা গ্যাস অথবা কয়লা এই ৩ টা। মানে আমাদের নরমাল ফসিল ফুয়েল বেসড পাওয়ার প্ল্যান্ট হচ্ছে এই ৩ টাই হলো মূলত। হ্যাঁ? মানে আপনাকে যদি একটু ব্যাখ্যা না করি তাহলে হয়তো ফাঁক থেকে যাবে। হ্যাঁ? তো এই যখন মানে এই সংকটটা ছিল সেই সংকট থেকে নিরসনের জন্য তখন সরকার স্পেশাল একটা উদ্যোগ নিয়েছিল যেটা বিশেষ আইন বলে এবং একটা ২ টা আ সরি আমাদের এই যে পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যানও তৈরি করেছিল। তার ভিত্তিতে কিন্তু এই প্রকল্পগুলো নেওয়া হচ্ছিল। এবং আল্টিমেটলি আ মানে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের উৎপাদন সক্ষমতা মানে আ আমদানি-টামদানি মিলিয়ে প্রায় ৩০,০০০ এর উপরে বা ৩২,০০০ বলা হয়। হুম? এবং এর সাথে সোলার যেটা আমাদের এই যে সোলার হোম সিস্টেম আছে সেগুলির সবগুলি হিসাব করলে তখন ৩২,০০০ এখন আমরা মানে উৎপাদন হচ্ছে না কেন? কেন অন্ধকারে আছে? দেখুন একটা সিম্পল স স ইয়ে হচ্ছে সেটা হলো আপনি গাড়ি কিনবেন। গাড়ি কেনার পরে গাড়ি
যেটা কিনবেন মডেলটা আপনি ঠিক করে কিনে ফেললেন। এখন চালাতে হলে তো আপনাকে তেল লাগবে এবং তেলের যো যোগান তো আর আপনার গাড়ি করে দেবে না। তেলের যোগান যিনি মালিক আছেন, ইনি উনার ইনকাম থেকে করবেন। সিম্পল সহজ যে ফর্মুলা যেটা আমরা একটা গাড়ির বেলায় করি, বিদ্যুতের বেলায়ও তাই। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করা হয়েছে। এখন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে হলে আমাকে ফুয়েল দরকার আছে এবং ফুয়েলের জন্য আপনাকে টাকা খরচ করতে হবে। ইটস এ মনিটারি প্রবলেম। ইট ইস নট দি সিস্টেমেটিক প্রবলেম। তো বিদ্যুতের যে আপনি বলছেন যে উৎপাদন সক্ষমতা করা হয়েছিল কিনা? ইয়েস। বিদ্যুতের এই যে ধরেন ফুয়েলের ডাইভার্সিফিকেশন করা হয়েছিল না? ইয়েস। এবং সেই সঙ্গে আরেকটা জিনিস আপনাকে বলে রাখি আমি। সেটা হচ্ছে ইদানিং অনেকে বলে যে রিনিউয়েবল এর দিকে নজর দেওয়া হয়নি। এ কথাটা সত্য না। বাংলাদেশে রিনিউয়েবল এর জন্য যেমন সোলার হোম সিস্টেম যে বাংলাদেশ ছিল হাইয়েস্ট ইন নাম্বার ইন দ্য ওয়ার্ল্ড। আর তারপরে হচ্ছে আপনার ওই যে রুফটপ প্রমোট করার জন্য ইট কলের মাধ্যমে বিভিন্ন কোম্পানিদেরকে দেওয়া হয়েছিল। প্লাস সোলার পাওয়ার প্ল্যান্ট দেওয়া হয়েছিল। এখন একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে অনেকে ভারত বা পাকিস্তানের সঙ্গে তুলনা করে যে ওখানে তো সোলার হোম কি বলে রিনিউয়েবল এনার্জি স্পেশালি সোলার এবং হাইড্রো অনেক আছে। বাংলাদেশে হাইড্রো করার কোনো সুযোগ নেই। হ্যাঁ? পিরিয়ড। টাকার সমস্যা একটা এক্সটার্নাল শক তো আছেই। এটা যদি মানে এককভাবে গভর্নমেন্ট ফেইলিউর বলা হয় তাহলে সেটা সঠিক হবে না। এক্সটার্নাল শক তো অবশ্যই আছে। ইউক্রেনের যুদ্ধের সময় একটা প্রাইস হাইক হয়েছিল। স্পেশালি কয়লাতে একটা বিশাল জাম্প হয়েছিল। তারপরে হচ্ছে আপনার এখন অয়েল এবং গ্যাসেও হরমুজের জন্য হয়েছে। আমি যদি এখন পার্সেন্টেজ ওয়ারি বলি তাহলে এক্সটার্নাল শক রেসপন্সিবল হচ্ছে 30%, 20-30%। বাকিটা আমার ব্যক্তিগত আ অভিমত। আ বায়াসড হতে পারে কারণ আমি তো বিগত সরকারের সময় কাজ করেছি। আ কিন্তু আমার কাছে মনে হয় যে সেটা হলো ম্যানেজমেন্ট ফেইলিউর। কিভাবে ম্যানেজমেন্ট ফেইলিউর? একটা হচ্ছে যে আমাদের এই যে ধরেন আ হরমুজ যখন হয়েছে তাৎক্ষণিকভাবে কিন্তু আমাদের আ কয়লার গুলো এক্সট্রা স্টেপ নিয়ে কিন্তু কয়লাগুলো চালানো যেত। কারণ আমাদের প্রায় ৮,০০০ মেগাওয়াটের কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে। হ্যাঁ? এগুলি আমি একটু খোঁজ নিয়ে দেখলাম যে সবগুলি কি পূর্ণ ক্ষমতায় চলছে কিনা? চলছে না। হ্যাঁ? কিছু আবার মেইনটেন্যান্স এ গিয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে মেইনটেন্যান্স এর জন্য সবসময় আমাদের একটা রুল ছিল। সেটা হলো মেইনটেন্যান্স যাবে হচ্ছে শীতকালে। তখন ডিমান্ড কম থাকে তখন মেইনটেন্যান্স এর কাজ করে। এই সামারে পিক আওয়ার এ মেইনটেন্যান্স এটা অ্যাবসোলিউটলি আ একটা রং স্টেপ, হ্যাঁ? তখন আপনি যে সময়ে আপনার সবচেয়ে বেশি বিদ্যুতের প্রয়োজন হবে সেই সময়ে আপনার বিদ্যুৎ কেন্দ্র যদি তৈরি না থাকে তাহলে প্ল্যানিং এর অভাব। এটা তো আপনার না। আ শখের জন্য তো বলা যাবে না। মেইনটেন্যান্স এ যদি যায় এখন তাহলে মানে হচ্ছে আপনি চাইলেও কিন্তু সেই বিদ্যুৎ কেন্দ্রটাকে চালু করতে পারবেন না। এইটা এইটা একটা উদাহরণ। আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন আ মানে আমাকে আ মানে বললাম না যে আপনার পকেটে টাকা আছে কিনা তেলের জন্য, সেটা তো আপনি ঠিকমতো চাকরি-বাকরি করছেন কিনা বা ধরেন আপনার দোকানপাটের বিক্রি হচ্ছে কিনা যেটাকে আমরা এক্সপোর্ট বলি, হ্যাঁ? বা আমি ওই ধরেন ইম্পোর্ট করার সময় যে টাকাটা ওই ট্যাক্স দিচ্ছি সেটা পাচ্ছি কিনা। এই সবকিছু মিলিয়ে কিন্তু আমার পকেটের টাকা বা আমার তেল কেনার সামর্থ্য আছে কিনা সেটা দেখতে হবে। তো এই তেল কেনার সামর্থ্যের সাথে আপনার ওই আ কি বলে পাওয়ার ফেইলিউর কে একসাথে করার কোনো মানে দেখি না। পাওয়ারের এনাফ ক্যাপাসিটি তৈরি করে দিয়েছিল আ বিগত সরকার। এখন সেটাকে ইউটিলাইজেশন করতে হবে। কিভাবে করবে সেটা তো আর এখন তার মানে হচ্ছে তাহলে আপনি আ আ আবার এটা হয়তো একটু বেশি আমি রাজনৈতিক দিতে তারপরেও বলতেই হয়। ঠাট্টা দলে সেটা হচ্ছে যে তাহলে শেখ হাসিনাকে নিয়ে আসেন। সমস্যার সমাধান করে দিবে। যদি না পারেন তাহলে তো সেটা তো না। এটা তো নাম্বারে আছে। আপনি যদি বিপিডিবির ওয়েবসাইটে যান সেখানে দেখবেন উৎপাদন সক্ষমতা কত। হ্যাঁ? তো তাহলে আপনার উৎপাদন বাড়ছে না কেন? সেটা তো নির্ভর করবে হচ্ছে যে আপনি তেল দিয়েছেন কিনা এবং তেল কিনেছেন কিনা। এখন তেল কেনা যেটা আপনার দরকার, সেই জায়গায় আপনাকে যেমন ধরেন এখন হিসাব করতে হবে যেমন আপনার কাছে ৫ টা গাড়ি আছে। এর ভিতরে কোনটা কম সাশ্রয়ী এবং কোনটা মানে আপনার যেটাকে আমরা মেরিট ডিসপ্যাচ বলে হিসেবে পরিচিত ইয়েতে আ আপনার বিদ্যুৎ সেক্টরে।
সো মেরিট ডিসপ্যাচ হচ্ছে যে যেটা এফিশিয়েন্ট এবং লিস্ট কস্টলি। তো সেটাকে আপনি সিনার্জাইজ করলেই তো হয়ে যায়। হ্যাঁ? এবং আমার ধারণা এইটাকে যদি স্পেশাল একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়, সেটা যেমন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল। একবার আমরা বিদেশে আসলাম, এসে শুনলাম যে প্রায় ১,৫০০ মেগাওয়াট ইলেকট্রিসিটির ঘাটতি হয়েছে। হ্যাঁ? তো এরকম হঠাৎ করে এইটা কোত্থেকে হলো? তো আমি আসার পরপরই আমরা সবাই বসেছিলাম। বসার পরে তারপরে কিন্তু একটা উপায় বের হয়েছে এবং তার একদিন পরেই কিন্তু আবার আমরা পূর্বের অবস্থায় ফেরত গিয়েছি। সো আমার কাছে মনে হয় যে আমি বারবার বলছি বিদ্যুৎ সেক্টরে আমাদের প্রচুর এফিশিয়েন্ট ইঞ্জিনিয়ার্স এবং টেকনোক্র্যাটস আছে, ব্যুরোক্র্যাটস আছে। ইউটিলাইজ দেম। ওদেরকে খামাখা ইন্টিমিডেট কইরেন না। তাদেরকে নিয়ে বসেন, তারা আপনাকে সমাধান দিয়ে দিবে। একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা মানে ইউজ করা হয় ইন পলিটিক্যাল ইকোনমি, সেটা হচ্ছে মানে পলিটিক্যাল উইজডম অ্যান্ড ভিশন প্লাস ব্যুরোক্রেটিক এফিশিয়েন্সি। ব্যুরোক্রেট ইনক্লুডস দ্য ইঞ্জিনিয়ার্স এভরিওয়ান, যারা চাকরিজীবী। অ্যান্ড ইট লিডস টু এফিশিয়েন্ট গভর্নেন্স অর এফিশিয়েন্ট সিস্টেম। হ্যাঁ, আপনি যে বলেন কেন হয় নাই, সেটা হচ্ছে যে ধরেন আমরা একটা প্রতিহিংসা, তারপরে হচ্ছে ব্যুরোক্রেসির মধ্যে একটা এখন ক্যারেক্টার অ্যাসাসিনেশন এবং যারা কাজ করেছে, যারা মানে সবাইকেই ধরেন একটা ইন্টিমিডিয়েট করে দিয়েছে এবং মেনি অফ দেম লস দেয়ার জবস। তো তাহলে সেখান থেকে আপনার আউটকামটা কখনোই ইকুয়াল টু এফিশিয়েন্সি আসবে না। পিরিয়ড। মানে এটাও সহজ কথা। এটা তো রকেট সায়েন্স না। তারপরে আরেকটা জিনিস হচ্ছে কি, ওই কালকে একটা দেখছিলাম আমি, এই উদ্ধৃতিটা মানে মাথার ভিতর ঘুরঘুর করছে, না দিয়ে পারছি না। মানে আ ইয়েকে জিজ্ঞেস করেছিল যে ওই উইনস্টন চার্চিলকে যে, "হোয়াট ইস ট্রুথ?" হ্যাঁ? তো উইনস্টন চার্চিল তো একটু ঠোটকাটা টাইপের লোক ছিল, বলে, "ট্রুথ ইস ভেরি এক্সপেনসিভ অ্যান্ড রেয়ার কমোডিটি। হ্যাঁ? অ্যান্ড ইট নিডস বডিগার্ডস অফ লাইস।" হ্যাঁ? তো এখন মানে উই আর সারাউন্ডেড বাই লাইস এবং দ্য ট্রুথ ইজ আন্ডার দ্যাট। হ্যাঁ? ইটস এ রেয়ার কমোডিটি বাট ট্রাই টু ফাইন্ড আউট দ্য ট্রুথ, যেটা আপনারা করছেন। আপনাদেরকে আমি সাধুবাদ দিই সেজন্য। বাংলাদেশে তো জ্বালানির যদি হিসাব করা হয় তাহলে ডোমেস্টিক গ্যাস আছে যেটা ডিপ্লিট করতেছে। কিন্তু জ্বালানির পুরোপুরি স্ট্যাটিস্টিক্স আমি দিতে পারব না। কিন্তু ওই যে এই পাশাপাশি প্রতিবেশী হিসেবে কিছু তো অবশ্যই আমার জানা আছে। বাংলাদেশে মানে গত ১৫-১৬ বছর বা ১৭ বছর গ্যাস এক্সপ্লোরেশন হয় নাই কথাটা ঠিক না। তাহলে ভোলাতে যে গ্যাস পাওয়া গেছে সেটা কোথায়? আর তাছাড়া আমার কাছে মনে হয় এগুলি কোনো মানে আ কি বলে, এই যে গোপন তথ্য না। বাপেক্সে খোঁজ নিলে পাওয়া যাবে কতগুলি এক্সপ্লোরেশন বাংলাদেশে হয়েছে। এবং আপনার যদি না পাওয়া যায়, হ্যাঁ? তাহলে জোর করে তো আর আপনি করতে পারবেন না। বাংলাদেশ কয়েকটা মানে গ্লোবাল সিনারিওর ঝামেলার ভিতরে পড়েছিল। একটা হচ্ছে এনার্জির একটা কিন্তু বিরাট শিফট হচ্ছিল বা এখনো চলছে। অ্যা বর্তমানে পৃথিবীতে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের কারণে কিছুটা আ আবার স্তিমিত হয়েছে। কিন্তু ফসিল ফুয়েল থেকে বের হয়ে আসার একটা বিশাল শিফট হয়েছে। এবং শিফট হওয়ার কারণে বিভিন্ন দেশ তাদের মানে ইউটিলিটি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করেছে, ইনক্লুডিং দ্য ইউএস। ইউএস কিন্তু সবসময় অয়েল ইম্পোর্টিং কান্ট্রি ছিল। অথচ ইউএস হ্যাড ওয়ান অফ দ্য বিগেস্ট অর লার্জেস্ট রিজার্ভয়ার অফ ফসিল ফুয়েল, স্পেশালি গ্যাস এবং কয়লা। ওরা এখন দেখেন ইউএস ইজ নাম্বার 1 এক্সপোর্টিং কান্ট্রি অয়েলের। কারণ তারা দেখছে যে এগুলি তো পরে তোলা যাবে না, এখন তুলে ফেলি। হ্যাঁ? কারণ একটা বিশাল শিফট হচ্ছে বললাম না রিনিউয়েবল এনার্জির দিকে। তো তখন গ্লোবাল মার্কেটে কিন্তু মানে পরে আর বাজারটা থাকবে না এরকম। হ্যাঁ, তো তখন এক্সপ্লোরেশন করার জন্য তো আমাদের সক্ষমতা নাই বেশি। হ্যাঁ? যেমন ধরেন আমরা যদি ডিপ সিতে এক্সপ্লোরেশন করতে যাই তাহলে কিন্তু লোক পাওয়া যাচ্ছিল না। যেমন একই সময় আপনার ব্রাজিলে খুব সহজে ডিগ করে কিন্তু আপনার গ্যাস পাচ্ছিল। সো ওদিকে নজর। সো আমাদের মানে ন্যাশনাল এক্সপার্টিজ, অনেকে বলে যে বাপেক্সকে লাগান। বাপেক্স মানে আপনি মানে এই একটা অদ্ভুত
মানে যারা কাজ করে তারা বলে যে বাপেক্সকে দিয়ে হবে না। আর বাইরে থেকে কিন্তু সবাই জানে যে বাপেক্সকে দিয়ে হবে। হ্যাঁ? তাহলে আপনি আমাকে একটা জিনিস বলেন, সেটা হচ্ছে মিডল ইস্টার্ন দেশগুলো যারা তেলের উপরে ভাসছে, তারা কি তাদের সক্ষমতা তৈরি করতে পেরেছে exploration এর? Why they are still depending on the US and other European companies? সো এই এক্সপার্টিসটা আমাদের আনফরচুনেটলি এটা তো মানে রাতারাতি হয় না এবং স্কেল ইকোনমিটা দেখতে হবে। তো স্কেলটাও কিন্তু আমাদের ছোট। যে কারণে আমাদের পক্ষে এই মানে এক্সপ্লোরেশন সক্ষমতাটা তৈরি করা হয়নি বা সম্ভবও না। গ্যাসেও কিন্তু আমাদের একই রকম অবস্থা হয়েছে। হ্যাঁ? বা তেলেও হয়েছে। সো আমাদের অল্টারনেটিভটা কি? পৃথিবীতে অনেক দেশ আছে যেটা আমি মানে অনেকবার বলেছি সেটা হচ্ছে যেমন সিঙ্গাপুর। 0 হ্যাঁ? তাদের নিজস্ব তেল। তারা সব পুরোটাই কিন্তু আমদানি। জাপান 0 পুরোটাই আমদানি। তাহলে জাপান একটা উন্নত অর্থনৈতিক হলো কিভাবে? তাহলে হচ্ছে যে আমাকে কেনার সক্ষমতা তৈরি করতে হবে। তো বাংলাদেশে যেটা মানে আ আমি মানে বিগত সরকারের সঙ্গে কাজ করার সময় যেটা দেখেছি, টার্গেট ছিল যে আমি আমার সক্ষমতা তৈরি করব at the same time I will expand. আপনার যেমন ধরেন এই ভারতে আ ফরেন কারেন্সি রিজার্ভ নিয়ে একটা বিশাল ইয়ে হয়েছিল ৯০ শতকে। $2 বিলিয়ন এর নিচে নেমে গিয়েছিল। হ্যাঁ? তখন তাদেরকে সোনাও বিক্রি করতে হয়েছে। এরকম একটা পরিস্থিতি হয়েছিল। তখন তারা মানে ওখান থেকে উত্তরণ কিভাবে করেছে? করেছে হচ্ছে যে তারা ইকোনমিটাকে ডাইভার্সিফাই করেছে। এখন তাদের কিন্তু রিজার্ভ ৭০০ বিলিয়নের উপরে। হ্যাঁ? কিভাবে হলো? সেটা হচ্ছে যে আপনাকে বাইরে থেকে তেল কিনবেন বা আপনি ইম্পোর্ট যেভাবে করবেন at the same time এক্সপোর্টটাও করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনাকে ডাইভার্সিফাই করতে হবে ইকোনমি। আমাদের যেরকম ধরেন এখন 80% of our export is concentrated in garments. আমাদের ধীরে, ধীরে সেখান থেকে আসতে হবে। তো সেই জায়গাগুলোতেও মানে সময় সাপেক্ষ। বাট at the same time আপনি যদি ওটার জন্য বসে থাকেন, ধরেন মানে আমার সাথে এটা নিয়ে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ হয়েছিল যে আমাদের তো আসলে এরকম এটা হচ্ছে আমরা কি মানে একটা তো ইয়ে করতে হবে যে আমাদের সক্ষমতাটা তো বলছিল যে কি মানে উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তাহলে কি করা উচিত? আমি বললাম আমাদের সক্ষমতাটা তৈরি করা দরকার। কারণ ইনভেস্টমেন্ট আসার জন্য প্রাইমারি ইম্পেডিমেন্ট হিসেবে ধরা হয় বিদ্যুৎ বাংলাদেশে, আরেকটা হচ্ছে সড়ক। হ্যাঁ? সো এই দুটো যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে তো আমরা আসতে হবে। তো এটা কি আপনি কি ঘোড়া আগে না গরু আগে? সরি ইয়ে মানে এই যে কি বলে এটা? গাড়ি আগে। তো আপনাকে তো ঘোড়াকে তো আগে আনতে হবে। হ্যাঁ? তো সেই হিসেবেই কাজটা করা হয়েছিল। ওই ভয়াবহ মানে যাচ্ছে কিনা সেটা তো পরের কথা। মানে আমাদের তো অলরেডি সংকটের মধ্যে আছি। হুম। এবং সংকট উত্তরণের জন্য এই ব্লেম গেম না খেলে আমাদের উচিত হচ্ছে কিভাবে সেখান থেকে উত্তরণ ঘটানো যায়। আপনাকে আবারও বলছি, আমি আপনার সঙ্গে বসে আমার পাণ্ডিত্য জাহির করার কোনো দরকার নেই। যারা মাঠে আছে এবং বাংলাদেশে কাজ করছে এবং এই সেক্টরে প্রাইভেট সেক্টর বলেন বা এই যে সরকারি বলেন তাদেরকে নিয়ে বসলে পরে কিন্তু সমাধান অবশ্যই আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে যেটা মনিটারি ইস্যু সেখানেও কিন্তু মানে স্কেয়ার করা কিন্তু কোনোভাবেই আ উন্নয়নের জন্য আ অনুকূল পরিবেশ না। এই যে ভয়-ভীতির সংস্কৃতি যেটা তৈরি করা হয়েছে, সেটার জন্য কিন্তু আপনার এক্টিভিটিস ধরেন, আমি আমার পরিবারকে নিয়ে বেড়াতে যাবো। তাই না? তো মানে আমি ধরেন এখন বেড়াতে যাওয়ার জন্য ১ম জিনিসটা কি করব? আমি রাত্রে বেলা গেলে কি আমি ঠিকমতো যেতে পারব কিনা? যদি শুনি যে এরকম ছিনতাই হচ্ছে তাহলে কিন্তু আমি যাচ্ছি না। তাহলে কি হচ্ছে একটা পোটেনশিয়াল এক্টিভিটিস কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আমি রিক্সা ভাড়া করতাম, রিক্শাওয়ালা এখান থেকে টাকা পেত। আমি বাদাম খেতাম, আইসক্রিম খেতাম, তাই না? এই যে পুরো কর্মকান্ডটাই কিন্তু নির্ভর করে হচ্ছে আপনার নিরাপত্তা আছে কিনা। এখন আমার কাছে মনে হচ্ছে যে আপনার এইগুলি সবগুলো হচ্ছে intertwined একটার সঙ্গে আরেকটা যুক্ত কিন্তু। তো এই জায়গাগুলি চিন্তা না করে এবং সবসময় শুধুমাত্র মেরে ফেলবো, কেটে ফেলবো এই সংস্কৃতি যদি রাখা হয় তাহলে কিন্তু সংকট থেকে উত্তরণ করা যাবে না।
আর এই সংকট থেকে উত্তরণ আমরা একাধিকবার করেছি এবং আমার কাছে মনে হয় যে আমাদের যেমন আমি যখন বিদ্যুতে জয়েন করছিলাম, আমি আসলে 2014 তে জয়েন করেছিলাম। তখনও কিন্তু রিকভারি স্টেজে ছিল। হ্যাঁ? আমি ইলিয়নে ছিলাম, ওখান থেকে বিদ্যুতে জয়েন করেছিলাম। তখন যখন আমার স্ত্রীকে বললাম যে এরকম বিদ্যুতে, তখন সে চোখ বড় করে বলল, "তাহলে তো মানে সারাক্ষণ মানুষের গালি খেতে হবে।" হ্যাঁ? তো সেই আ ইয়ে কি বলে? সেই পরিস্থিতি থেকে কিন্তু আমরা উত্তরণ ঘটিয়েছিলাম। আমরা আনন্দও করেছিলাম। আ আমাদের শতভাগ বিদ্যুতায়নের জন্য এবং বাংলাদেশের মতো এরকম ফাস্ট পেসড কেউ করতে পারে নাই। আমরা করেছিলাম। কিন্তু এখন সেটার জন্য আমরা মনে করেন আমি সবসময় এটা বলি যে এই যে ধরেন উন্নয়ন বা দেশের অগ্রগতি সেটা রিলে রেস। একজন শেষ করবে ওখান থেকে শুরু করবে। You cannot go backwards তাহলে আর রিলে রেস থাকলো না। তো এখন তো মানে এই টেনডেন্সি যদি হয় যে পূর্বে যা করেছিল সবই ভুল, তাহলে তো আপনারা আগে মানে এগিয়ে যাবেন কিভাবে? এটাই হলো বড় সমস্যা আরকি। একটা ইকোনমি শুধুমাত্র তো ওই কাঠামোর উপর নির্ভর করে না। একটা বাড়ি আপনি যতই সুন্দর বানান না কেন, সেটা ঝলমল করবে তখনই যখন বাসিন্দা থাকবে এবং আনন্দ ফুর্তি নিয়ে থাকবে। তো এখন সেইটা বাদ দিয়ে যদি শুধুমাত্র আপনি যদি এটাকে ভূতের বাড়ি বানায় ফেলেন, তাহলে তো আর এদিক দিয়ে পাশে দিয়েও মানুষ যাবে না। হ্যাঁ? আমরা তো অনেকটা ভূতুড়ে বাড়ি হয়ে গেছি। এই যে আ আমাদের শিক্ষামন্ত্রী আ আ দীপুমণি উনার স্বামী এ মারা গেলেন। একটা বাচ্চা মেয়ে তার মায়ের ইয়ের জন্য যাচ্ছে। সেখানে একটা ফোন কতগুলি ধরে বসে আছেন পিছন থেকে। এ কি অসভ্যতা! হ্যাঁ? এ কি অসভ্যতা! এই অসভ্যতা থেকে বেরিয়ে না আসলে আপনি যে বললেন সংকট, সংকটের চেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনাদের পারস্পরিক সহমর্মিতা থাকতে হবে তো। এ বাদ দিয়ে আপনি কিভাবে আগাবেন? আবার ধরেন আপনি খুব বিশাল বাড়ি করলেন। সারাক্ষণ যদি ঝগড়াই করতে থাকেন তাহলে ওই বাড়ির মূল্যটা কি? হ্যাঁ? আমাদের ওই আরকি ওই শেষ আমি। এটা তো বহু কঠিন প্রশ্ন। হুম। এটা হলো আমার আবার বলছি যে আপনি রিলে রেসে যেখান থেকে স্টপ করেছেন ওখান থেকে এগিয়ে যাবেন। পিছন দিকে যাওয়ার যদি চেষ্টা করেন এবং আপনাকে যে দিয়েছে ওই যে কি বলে এটাকে স্টিকটা, সেই স্টিকটাকে যদি ছুঁড়ে ফেলে দেওয়ার প্রবণতা থাকে তাহলে আগাবেন কিভাবে? আমার মনে হয় এটাই যথেষ্ট বোঝানোর জন্য আপনাকে যে, এই যে স্টিকটা পেয়েছেন, সেই স্টিকটা যে গ্রহণ করে দৌড়টা দেবেন, সেটা না করে যদি বলবেন যে, "কিসের স্টিক? মানি না। আবার নতুন করে শুরু করতে হবে।" তাহলে তো আর আপনার করার কিছু নাই। আপনার এই যে ধরেন এই সংকট যেটা বললাম, আমাদের অবশ্যই বাইরের কিছু এক্সটার্নাল শক আছে। কিন্তু এক্সটার্নাল শক গুলো তো মানে অনেক যেমন এই যে যেমন গালফ ওয়ারের সময়। গালফ ওয়ারের সময় এই যে আপনার এই আ ই ইন্ডিয়া যেটা বললাম, সেই সময় কিন্তু এরকম এগুলি মানে এক্সটার্নাল শক হিসেবে কাজ করেছে। কিন্তু সেটাকে মানে কি বলে এটাকে ম্যানেজ করার জন্য তখনকার যেই মানে ব্যুরোক্রেসি আছে, যেমন তাকে মাস্টার মাইন্ড হিসেবে বলা হয়। আ তখন একজন আইএএস অফিসার ছিল। তাকে গভর্নর করা হয়েছিল। ২ বছর ছিল সেই সংকট থেকে বের করার জন্য। তো এরকম টেকনিক মানে যারা টেকনিক্যালি সাউন্ড তাদেরকে নিয়ে এসে করেছে। এখন ধরেন আমি আ এত বছর চাকরি করলাম, হ্যাঁ? আমি হয়ে গেলাম স্বৈরাচারের দোসর। কিন্তু আমার তো ধরেন কিছু অভিজ্ঞতা হয়েছে, হ্যাঁ? তো আমার এই অভিজ্ঞতার কিন্তু কোনো মূল্য নাই। ঠিক এরকম এই মুহূর্তে বাংলাদেশে যারা কাজ করছে, যারা এটা বোঝে, তারা কিন্তু এটার সঙ্গে যুক্ত হতে পারছে না বা যুক্ত করা হচ্ছে না। আরেকটা বিষয় বলি, সেটা হলো ধরেন এখানে কিছু লোক আছে যারা আপনি বলেছিলেন যে এরকম অনেকেই এই যে জাতীয় বিদ্যুৎ আ কি বলে? বন্দর রক্ষা কমিটি। ১ম কথা হচ্ছে বিদ্যুৎ কেমনে রক্ষা করে সেটা জানি না। এটা ১ম এ নামেই ভুল আছে। এবং মজার ব্যাপার হচ্ছে এরা কিন্তু হঠাৎ করে কেমন জানি মনে হয়েছে যেন আ গলা ওদের আটকে গেছে, হ্যাঁ? দম বন্ধ হয়ে গেছে, মারা গেছে মনে হয়, হ্যাঁ? আগে যেভাবে কথায়, কথায় শুধুমাত্র নেমে পড়তো, এখন কিন্তু সামান্য একটু মানে ওই যে এই কি বলে উঁকি দিয়ে বলার মতো এরকম শোনা যাচ্ছে। কেন সেটা? আমি জানি না, হ্যাঁ? এবং অদ্ভুত কিছু এই যে তত্ত্ব নিয়ে আসে যে বাংলাদেশে রিনিউয়েবল এনার্জি দিয়ে
60 ভাগ করে দেওয়া যাবে। হ্যাঁ? টেকনিক্যালি এটা আপনি যারা জ্ঞান সম্পন্ন আছে, ইঞ্জিনিয়ার আছে তাদের জিজ্ঞেস করেন সেটা সম্ভব না। কারণ ১৭ কোটি মানুষ যে জায়গায় থাকে, বাংলাদেশ ইস দি 8th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যার সাইজ হচ্ছে উইসকনসিন বা ইলিনয় এর মতো আমেরিকা। তো সেখানে অথচ হাফ অফ দ্য ইউএস পপুলেশন। জাস্ট আপনি এক্সটেন্ডটা হিসাব করে দেখেন। সেখানে আপনি এই জমি এবং ১ মেগাওয়াট বিদ্যুৎ পেতে হলে ৩ একর জমি লাগে। হ্যাঁ? সো অতএব তার মানে হচ্ছে আপনি কি ভাত খাবেন না ইয়ে করবেন। এর সাথে আর যুক্ত হয়েছে যারা এগ্রিকালচারে কাজ করেছি আমরা এটা মানে যারা এগ্রিকালচারে এখনো কাজ করছে তারা খুব ভালো করেই জানেন যে বাংলাদেশের সয়েল কিন্তু আ কি বলে এটাকে ওই যে আ বন্ধ্যা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আমরা এত বেশি টর্চার করছি, ৩ বার উৎপাদন করছি এবং প্রচুর সার দিচ্ছি, যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তো সেই জায়গায় শুধুমাত্র এই বিদ্যুতের জন্য যদি জমি নিয়ে নেন তাহলে খাবেন কোথায়? তো এরকম অনেক intricate ইস্যুস আছে যেগুলি সবগুলি বিবেচনা করেই কিন্তু এই অল্টারনেটিভ এর বাইরে পাওয়া যায় নাই। এবং সেজন্য পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছিল। তো আমিও মানি যদি ধরেন পরামর্শ দেওয়ার সুযোগ থাকতো তাহলে বলতাম যে পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান গিয়ে রিভিউ করেন। সেখানে লুপহোলস কি আছে তাদের সেটা আইডেন্টিফাই করে তারপরে আপনি আগান। মানে এগুলি তো ওই কি বলে ওই ডেইলি বেসিসে আ চলে না। আপনাকে কিন্তু মানে ওই যে ওই শেখ হাসিনা সরকার যখন এসছিলেন তারাও কিন্তু স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছিলেন। তো এখন ধরেন আমাদের এই কোনটার consequence কি হতে পারে সেটা বিবেচনা করে যদি আগানো যায় তাহলে ভালো। হ্যাঁ? শুধুমাত্র এই যে এই অস্বীকারের বা এই যে সংস্কৃতি বা ব্লেম এর যে সংস্কৃতি এখান থেকে বের হয়ে না আসলে তো চলবে না।